মমতা বন্দ্যোপাধ্যায় গোটা এই জেহাদিদের যেই কর্মকাণ্ড, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনুপ্রেরণা। আচ্ছা, ফিরাদ হাকিমকে দল থেকে তাড়ালো, মন্ত্রিসভা থেকে পশ্চাৎ দেশে লাথি মেরে তাড়ালো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি করে নেত্রী হতেন, পশ্চাৎ দেশে লাথি মেরে বলতেন এই একে তাড়াও মন্ত্রিসভা থেকে, তাড়িয়েছে? তারাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় তো জেহাদিদের অনুপ্রেরণা। পরিস্থিতি উত্তাল, ওপার বাংলায় ইউনিট সরকার, শান্তিতে নোবেল। আমরা দেখলাম জঙ্গি কার্যকলাপ বাড়ছে বাংলায়, মালদা মুর্শিদাবাদে বৈঠক করছে একের পর এক প্রতিনিধি পাঠিয়ে আইএস। এই রকম পরিস্থিতিতে বাংলার সুরক্ষা, বাংলার যুব সমাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে জঙ্গি কার্যকলাপে। কতটা সুরক্ষাহীনতায় ভুগছে বাংলা, সেখানে কি করছে রাজ্যের? কিছু না, ওরা লম্পজম্প করছে বেশি। ওদের বন্ধু রাষ্ট্র যতক্ষণে মদত করবে, এই প্রচেষ্টাটা যতক্ষণ না শুরু করতে পারবে, ভারতবর্ষ চাইলে ততক্ষণ বাংলাদেশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গুড়িয়ে যাবে। এরা লাফালাফি করছে। আমি খুব বাজে ভাষায় একটা কথা বলতে পারতাম, কিন্তু সেটা বলছি না ক্যামেরার সামনে। তো এই বিষয়টা অনেকটা হচ্ছে সেরকম ব্যাপার, ধরো সন্তান উৎপাদনের ক্ষমতা যদি আমার মধ্যে না থাকে, আমি আমার বন্ধুকে দেখিয়ে বলছি যে আমার ওই তো বন্ধু, আমার বন্ধু সন্তান উৎপাদনের ক্ষমতা আছে, ওটা দেখে আমি উল্লাসিত হচ্ছি। বাংলাদেশের ব্যাপারটা হয়ে গেছে ঠিক ওই একই রকম। এই জায়গাতে বাংলাদেশ বলছে না আমাদের কাছে পরমাণু বোম নেই তো কি হয়েছে, আমাদের পরমাণু বোমের ভয় দেখাবে না, আমাদের বন্ধুর কাছে পরমাণু বোম আছে। এই ধরনের একটা ব্যাপার। তিড়িং বিড়িং করছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে। আমি ভারতবর্ষ ছেড়ে দাও, পশ্চিমবঙ্গ ছেড়ে দাও, উত্তর 24 পরগনার যত মানুষ আছে তারা যদি পেট্রাপল বর্ডারে দাঁড়িয়ে যদি বাথরুম করা শুরু করে, বাংলাদেশ ভেসে যাবে। কিন্তু চিকেন স্নেকটা তো বারবার টার্গেট করা হচ্ছে, শিলিগুড়ি করিডোর। আমি ওই জায়গায় পারছে, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে জেহাদি শক্তিদের মদত করার মতন কিছু মানুষজন রয়ে আছে। এদের কাছে যদি দেশের সার্বভৌমত্ব, এদের কাছে দেশের ইন্টারনাল সিকিউরিটি বা দেশের এই বিষয়গুলো যদি এদের কাছে গুরুত্ব পেত, তাহলে এই জিনিসগুলো কখনো করতো না। আমাদের নিজেদের দেশের কিছু, নিজেদের রাজ্যের কিছু লোকজন এতটাই জেহাদি মানসিকতায় তারা একদম উদ্বুদ্ধ হয়ে গেছে, তাদের সাহায্যার্থে এই বিষয়গুলো হচ্ছে। আমাদের এই সমস্ত মানুষজনগুলোকে চিহ্নিত করে পশ্চাৎ দেশে দুটো লাথি মেরে বর্ডার পার করে ওপারে রেখে দিয়ে আসছে। আসাম তো পারছে, পশ্চিমবাংলা কি? ওটাই তো বললাম। আসামের সরকারটা দেখো, আসামে যে সরকারটা, সেটা দেশের স্বার্থে কাজ করার একটা সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। আর এখানে যে সরকারটা চলছে, জেহাদিদের অনুপ্রেরণার সরকার চলছে। আচ্ছা, তৃণমূলে বেশ লড়াই, অভিষেক না মমতা, এই লড়াইয়ে একেবারে আমি ওইসব চক্করে নেই। নতুন হোক তৃণমূল হোক, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, ভাইপো তৃণমূল, পিসি তৃণমূল বলে কিছু নেই। তৃণমূল তৃণমূল, চোর মানে তৃণমূল, তৃণমূল মানে চোর, তৃণমূল মানে হচ্ছে জেহাদি শক্তিদের অনুপ্রেরণা, সে যে কেউ হোক, কোনো আলাদা নেই। কেউ নাম করে বলছে তোলাবাজি করছে, এটা দলের ব্যাপার না। কুণাল ঘোষ, আমি তোমাকে ওর কথা বাদ দাও না, একটা জেল খাটা আসামি, ও কি বললো না বললো তাতে কি এসে যায়? কুণাল ঘোষ কি বললো না বললো তাতে কোনো কিছু এসে যায় নাকি? ওর কোনো গুরুত্ব আছে? ও চাকর বাকর, ওকে যা বলতে বলবো তাই বলবো, কি আছে? ওই তো বললাম চাকর বাকর, দল যা বলতে বলবে তাই বলবো, ওর কি বক্তব্য আছে আলাদা করে? আমি তো কুণাল ঘোষের আলাদা করে বক্তব্য কোনো গুরুত্ব দিই না। কি বলছে না বলছে কি এসে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় গোটা এই জেহাদিদের যেই কর্মকাণ্ড, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনুপ্রেরণা। আচ্ছা, ফিরাদ হাকিমকে দল থেকে তাড়ালো, মন্ত্রিসভা থেকে পশ্চাৎ দেশে লাথি মেরে তাড়ালো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি করে নেত্রী হতেন, পশ্চাৎ দেশে লাথি মেরে বলতেন এই একে তাড়াও মন্ত্রিসভা থেকে, তাড়িয়েছে? তারাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় তো জেহাদিদের অনুপ্রেরণা। এবং শুধু মুসলমান বলে জেহাদি বলছে এরকম ব্যাপারটা নয় কিন্তু। আমি উল্টো দিকে তোমাকে আরেকজনের কথা বলছি, হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস, তার বক্তব্যটা দেখো, কোয়ালিটির কথা বলেছে। কোয়ালিটেটিভ প্রগ্রেশন লিডস টু কোয়ান্টিটেটিভ, এই কথাটা আমি খুব বলতাম, এবং এই কথাটা আমাদের, আমি যখন কংগ্রেস করতাম, প্রিয়রঞ্জন দাস মুন্সি এই কথাটার জন্য আমাকে খুব বাহবা জানিয়েছিলেন। আমি থিওরিটায় খুব বিশ্বাস করি যে কোয়ালিটেটিভ প্রগ্রেশন লিডস টু কোয়ান্টিটেটিভ প্রগ্রেশন, যে কথাটা হুমায়ুন বাবুও বলেছেন। আমরা কিন্তু শুধু মুসলমান বলে জেহাদি বলছি এমন ব্যাপার নয়। আমি কিন্তু জেহাদি শক্তির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও ধরছি, তারা যে ধরনের বক্তব্য রেখেছে। ওয়াকাফ নিয়ে কল্যাণবাবুর যে বক্তব্য, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই সমস্ত জেহাদি শক্তিদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছেন, বা ফিরাদ হাকিমের মতন লোকেদের এই অন্যায়গুলোকে দেখেও না দেখার ভান করছেন, তিনি তো অনুপ্রেরণা হয়ে দাঁড়াচ্ছেন। অধীর চৌধুরী গতকাল যেভাবে বললেন, বাংলা এপারে আসলে কোনো সমস্যাই নেই, জঙ্গি কার্যকলাপের একদম মুক্তাঞ্চল, এটা সমর্থন। ঠিকই তো বলেছেন, ভুল তো কিছু বলেননি। অধীরবাবু যে কথাটা বলেছেন ঠিকই কথা বলেছেন। অধীরবাবুর মতন যদি কংগ্রেসের উচ্চ নেতৃত্ব এই বিষয়গুলো বুঝতো, এই জেহাদি শক্তিদের বিরুদ্ধে কথা বলতো, তাহলে বোধহয় মঙ্গল হতো। পঙ্কজ দত্ত সম্বন্ধে কি বলবেন? আজকে স্মরণ সভা শেষের দিনগুলো ঠিক কেমন লড়াইয়ের মধ্যে দিয়ে গেল? পঙ্কজবাবু এটা ডিজার্ভ করতেন না। পঙ্কজবাবু যদি আজকে ওই তল্পি বাহক হিসাবে কাজ করতেন শাসক দলে, তাহলে হয়তো এই পরিস্থিতিতে আসতো না। সিদ্ধারা সোজা রেখেছিলেন, প্রতিবাদ করতেন। আর পঙ্কজবাবুর ক্ষেত্রে একটা তুমি অদ্ভুত জিনিস দেখবে, যে পঙ্কজবাবু তো এমন না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, কেন্দ্রের বিজেপির বিরুদ্ধেও কথা বলতেন, শুভেন্দুবাবুর অত্যন্ত সমালোচনা করতেন। কিন্তু যখন এই ব্যাপারটা, পঙ্কজবাবুর এই দুর্ঘটনাটা ঘটলো,
মুখ্যমন্ত্রীর যেটা করা উচিত ছিল, একজন রাজ্যের প্রাক্তন আইজি ওখানে অসুবিধায় পড়েছেন, তার চিকিৎসা ব্যবস্থা উনি করলেন না, করলেন কে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী। এবং একটা মাস ধরে উনি যেভাবে যোগাযোগ রেখে সমস্তটা কিছু করা, এটা সত্যি অকল্পনীয়। এবং যেটা মুখ্যমন্ত্রীর করার কথা ছিল সেটা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু আমি আবারও বলছি, এত কিছুর পরেও পঙ্কজ দত্ত কোনো রাজনৈতিক দলের না, পঙ্কজ দত্ত কোনো নেতার না। পঙ্কজ দত্ত অন্যায়, যেখানে অন্যায়ের বিরোধিতা করার যদি একটা লোক থেকে থাকতো সেই লোকটার নাম হচ্ছে পঙ্কজ দত্ত। আমার কাছে এটা ব্যক্তিগত লস।